এবার আমেরিকার যুদ্ধজাহাজে হানা, পুরোদমে হুতিদের নিয়ন্ত্রণে লোহিত সাগর, ক্ষেপণাস্ত্র হামলায় লন্ডভন্ড ইসরায়েল। খেলার নাম বাবাজি, হুতিদের পায়ে পড়ল যুক্তরাষ্ট্র, লজ্জায় মুখ ঢাকল ইসরায়েল। বন্দীদের মুক্তি দিতে হবে, হামাসকে সময় বেঁধে দিয়ে মধ্যপ্রাচ্যের ধ্বংসলীলার হুঙ্কার ছাড়লেন ট্রাম্প। যে কোনো দেশকে ধুলোয় মিশিয়ে দিতে সক্ষম কিমের যে ক্ষেপণাস্ত্র, হাত পা কাঁপছে পশ্চিমাদের। আসসালামু আলাইকুম, দেখছিলেন বিএসি ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবার আমেরিকার যুদ্ধজাহাজে হানা, পুরোদমে হুতিদের নিয়ন্ত্রণে লোহিত সাগর, ক্ষেপণাস্ত্র হামলায় লন্ডভন্ড ইসরায়েল। লোহিত সাগরের উত্তাল জলরাশিতে হুতিদের বিস্ময়কর প্রতিরোধ শক্তির সাক্ষী হল বিশ্ব। ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহীরা সরাসরি আঘাত এনেছে মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে। রণতরী থেকে যুদ্ধবিমান উড্ডয়ন শুরুর আগেই ঝড়ের গতিতে আছড়ে পড়ে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন। মুহূর্তে স্তব্ধ হয়ে যায় মার্কিন প্রতিরক্ষা। তাদের এই আক্রমণ শুধুমাত্র সামরিক কৌশলের নিদর্শন নয়, বরং এটি পুরো মধ্যপ্রাচ্যের শক্তি ভারসাম্য পুনর্গঠনের ইঙ্গিত বহন করে। এই হামলায় হুতিরা ব্যবহার করেছে 2টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 4টি ড্রোন। সুনিপুণ পরিকল্পনার মাধ্যমে তারা শত্রুপক্ষের বিমান হামলার প্রস্তুতি একেবারে ব্যর্থ করে দিয়েছে। তাদের এই আক্রমণ এমন এক সময় ঘটেছে যখন মার্কিন নৌবাহিনী বিমানগুলো লোহিত সাগর থেকে ইয়েমেন হামলার জন্য প্রস্তুত হচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই রণতরীটিতে আঘাত হানে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র। হুতিদের আঘাতে শুধু রণতরী ক্ষতিগ্রস্ত হয়নি, পুরো অঞ্চলে মার্কিন আধিপত্যের মনোবলেও বড়সড় ধাক্কা লেগেছে। এদিকে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে হুতিরা তাদের অবস্থান আরও জোরালো করে তুলেছে। ইসরায়েলের সামরিক কেন্দ্রগুলোতে একের পর এক হামলা চালিয়ে তারা দখলদার শক্তির বিরুদ্ধে প্রতিরোধের বার্তা স্পষ্ট করেছে। প্রথমে ইসরায়েলের জাফায় ড্রোন হামলা, এরপর আশকেলনের গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত এবং রাতের আধারে আরেকটি সামরিক লক্ষ্যবস্তুকে ধ্বংস করে তারা পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে তাদের শক্তি এবং কৌশল কোনোভাবেই হালকা করে দেখার বিষয় নয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার হতাশা গোপন করতে না পেরে বলেছেন, এই হামলা ইহুদিদের স্বাধীনতায় সরাসরি আঘাত। তবে এই বক্তব্য শুধু ইসরায়েলের উদ্বেগই প্রকাশ করেনি, বরং তাদের প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতারও প্রমাণ দিয়েছে। হুতিদের এই অভিযান কেবল সামরিক পদক্ষেপে সীমাবদ্ধ নয়, এটি ছিল ফিলিস্তিনি জনগণের প্রতি এক নৈতিক সমর্থন এবং গাজায় সংঘটিত গণহত্যার প্রতিক্রিয়া। হুতিদের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে এই আক্রমণ ফিলিস্তিনের নিরীহ মানুষের জন্য প্রতিরোধের একটি গুরুত্বপূর্ণ ধাপ। তাদের মতে, দখলদার শক্তি যতই আধুনিক প্রযুক্তি ব্যবহার করুক, ন্যায়ের জন্য লড়াই চালিয়ে যাওয়ার মতো ইচ্ছা শক্তি তাদের অটুট রয়েছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ায় এক ধরনের অস্বস্তিকর নীরবতা দেখা গেছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী হিসেবে দাবি করা মার্কিন বাহিনীর একটি রণতরীতে এভাবে আঘাত হানা কীভাবে সম্ভব হল তা নিয়ে প্রশ্ন উঠছে। তাদের এই নীরবতা হয়তো আঞ্চলিক রাজনীতিতে তাদের ভঙ্গুর অবস্থানের ইঙ্গিত দিচ্ছে। হুতিদের পক্ষ থেকে এই বার্তা স্পষ্ট যে ফিলিস্তিনের জনগণের ওপর যে কোনো আগ্রাসনের জবাব তারা দিতে প্রস্তুত। তাদের এই আক্রমণ শুধুমাত্র সামরিক নয়, এটি একটি কৌশলগত বার্তাও। এই বার্তা মধ্যপ্রাচ্যের সব দখলদার শক্তিকে উদ্দেশ্য করে বলা যে সময় এসে গেছে তাদের অন্যায়ের চূড়ান্ত জবাব দেওয়ার। তবে প্রশ্ন হল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো পরাশক্তিরা যদি এমন আঘাত সামাল দিতে না পারে, তবে কিভাবে তারা নিজেদের বিশ্ব নেতৃত্বের দাবিদার করে? আপনার মতামত দিন। এই প্রতিরোধ কি দখলদার শক্তির পতনের সূচনা, নাকি এটি নিপীড়িত মানুষের অভিশাপ? এই প্রতিরোধ কি ন্যায়ের জয়, নাকি আধিপত্যবাদের চূড়ান্ত ধ্বংসের ইঙ্গিত? আপনার মতামত জানিয়ে দিন এবং সঠিক পক্ষের পাশে থাকুন। খেলার নাম বাবাজি, হুতিদের পায়ে পড়ল যুক্তরাষ্ট্র, লজ্জায় মুখ ঢাকল ইসরায়েল। মধ্যপ্রাচ্যের উত্তাল পরিস্থিতি আরেকবার প্রমাণ করল যে ইতিহাস কখনো একমুখী হয় না। একসময় যারা নিজেদের শক্তিশালী অস্ত্র ও আধুনিক কৌশলের জন্য পরিচিত ছিল, আজ সেই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র হুতি বিদ্রোহীদের সামনে নতজানু। ইয়েমেনের মাটি থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র যেন শুধু আকাশে বিস্ফোরণ ঘটাচ্ছে না, বরং ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আত্মবিশ্বাসে বড়সড় ধাক্কা দিচ্ছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা তাদের সাহসিকতা এবং সামরিক কৌশল দিয়ে দেখিয়ে দিয়েছে যে তারা শুধু আঞ্চলিক শক্তি নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে বড় এক চ্যালেঞ্জ। যদি শান্তিতে ঘুমাতে চাও,
তবে মধ্যপ্রাচ্য ছেড়ে চলে যাও। হুতিদের এই বক্তব্য আজ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য রাতের ঘুম হারাম করে দিয়েছে। সম্প্রতি হুতিরা ইসরায়েলের রাজধানী তেল আবিবে তাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আয়রন ডোম, যে ব্যবস্থাকে ইসরায়েল অদম্য প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে বিবেচনা করে, সেটাও বারবার ব্যর্থ হয়েছে হুতিদের আক্রমণ ঠেকাতে। আর এতে স্পষ্ট হয়ে গেছে যে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার অজেয় ধারণা আসলে একটি মিথ। মার্কিন যুক্তরাষ্ট্র, যারা সবসময় নিজেদের পরাশক্তি হিসেবে দাবি করে, আজ হুতিদের ক্রমাগত আক্রমণের চাপে নতজানু। ইয়েমেনের মাটি থেকে ছোড়া প্রতিটি ক্ষেপণাস্ত্র যেন শুধু ইসরায়েল নয়, বরং মার্কিন নেতৃত্বকেও কাঁপিয়ে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা এখন ছুটে বেড়াচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, হুতিদের সঙ্গে কোনোভাবে শান্তি আলোচনার পথ বের করার চেষ্টা করছে। কিন্তু হুতি বিদ্রোহীরা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা কোনো চাপের কাছে মাথা নত করবে না। তাদের বক্তব্য, আমাদের লক্ষ্য একটাই, ফিলিস্তিনের মুক্তি এবং দখলদারদের তাড়ানো। যুক্তরাষ্ট্রের এ চাপে পড়ে কূটনৈতিক তৎপরতা আর সামরিক ব্যর্থতা এক ভীষণ দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। আর এই দুর্বলতায় এখন হুতিদের শক্তিকে আরও বাড়িয়ে তুলছে। ইসরায়েল, যারা নিজেদের মধ্যপ্রাচ্যের অদম্য শক্তি হিসেবে দাবি করত, আজ সেই শক্তি হুতিদের সামনে কার্যত অসহায়। তেল আবিবের আকাশে ছোড়া হুতিদের ক্ষেপণাস্ত্র প্রতিদিন ইসরায়েলি প্রশাসনকে আরও বিব্রত করছে। ইসরায়েলি জনগণ এখন তাদের সরকারের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর প্রশ্ন তুলতে শুরু করেছে। সম্প্রতি তেল আবিবের একটি সামরিক ঘাঁটিতে হুতিদের আক্রমণ ইসরায়েলের জন্য বড় একটি ধাক্কা। ইসরায়েলি প্রশাসন জানে এই আক্রমণ তাদের প্রতিরক্ষা ব্যবস্থার বড় একটি দুর্বলতাকে প্রকাশ্যে এনে দিয়েছে। আর এই দুর্বলতা শুধু ইসরায়েল নয়, বরং তাদের মিত্র যুক্তরাষ্ট্রের জন্য লজ্জাজনক। হুতি যোদ্ধারা তাদের প্রতিশ্রুতি থেকে একচুলও পিছিয়ে আসেনি। তাদের বক্তব্য একটাই, যতদিন না ফিলিস্তিন মুক্ত হবে ততদিন তারা লড়াই চালিয়ে যাবে। হুতি নেতা হিজাম আল আসাদ বলেন, আমরা ফিলিস্তিনকে একা ছেড়ে দেব না। যতক্ষণ ইসরায়েল গাজায় আগ্রাসন চালাবে ততক্ষণ আমরা প্রতিরোধ চালিয়ে যাব। হুতিদের এই দৃঢ় অবস্থান ফিলিস্তিনের জনগণের মনে নতুন আশার সঞ্চার করেছে। তাদের এই প্রতিরোধ যেন মধ্যপ্রাচ্যে অন্যায়ের বিরুদ্ধে একটি নতুন অধ্যায়ের সূচনা করছে। এই পরিস্থিতি বিশ্ববাসীর জন্য একটি স্পষ্ট বার্তা। যারা একসময় নিজেদের অপরাজেয় ভাবত, তাদের শক্তি আর দম্ভ যে কতটা ঠুনকো হতে পারে তা আজ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে। কিন্তু প্রশ্ন হল, এই পরিস্থিতিতে আপনার অবস্থান কি? আপনি কি সেই দখলদারদের পক্ষে যারা ফিলিস্তিনে নিরীহ মানুষের ওপর প্রতিদিন আগ্রাসন চালাচ্ছে, নাকি আপনি হুতিদের মতো সাহসিকতার পাশে দাঁড়াবেন, যারা অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে লড়াই চালিয়ে যাচ্ছে? ঠেলার নাম বাবাজি। একদিকে সাহস, অন্যদিকে ন্যায়ের পক্ষ অবলম্বন। আপনার মতামত কি? কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্দীদের মুক্তি দিতে হবে। হামাসকে সময় বেঁধে দিয়ে মধ্যপ্রাচ্যে ধ্বংসলীলার হুঙ্কার ছাড়লেন ট্রাম্প। প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে আবার সুর চড়ালেন ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি তিনি আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন। পণবন্দীদের মুক্তি দেওয়ার ব্যাপারে হামাসকে নিজের শপথ গ্রহণের তারিখ পর্যন্ত সময় বেঁধে দিলেন ট্রাম্প। তিনি জানান, ২০ জানুয়ারির মধ্যে হামাস যদি আমেরিকার বাসিন্দাদের মুক্তি দিতে ব্যর্থ হয় তবে পশ্চিম এশিয়ায় ধ্বংসলীলা চলবে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে ট্রাম্পকে পণবন্দীদের ব্যাপারে প্রশ্ন করা হয়। সে প্রশ্নের উত্তরে ট্রাম্প হামাসকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন। তার কথায়, আমি দায়িত্ব নেওয়ার মধ্যে যদি তারা ফিরে না আসেন তবে পশ্চিম এশিয়ায় ধ্বংসলীলা চলবে, যা হামাসের জন্য তো বটেই, কারোর জন্যই ভালো হবে না। অর্থাৎ হামাসের সঙ্গে সম্মুখ সমরে নামতে পারে আমেরিকার সেনাবাহিনী। বিভিন্ন দিক থেকে হামাসকে আক্রমণ করা হতে পারে, এমন ইঙ্গিত দিলেন আমেরিকার হবু প্রেসিডেন্ট। ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলের একটি শহরে হামলা চালিয়েছিল হামাস। এই হামলার জেরে মৃত্যু হয়েছিল প্রায় ১,১০০ জনের। ২৫০ জন ইসরায়েলি নাগরিককে যুদ্ধবন্দীও করেছিল হামাস। শুধু ইসরায়েলি নাগরিক নন, হামাসের হাতে বন্দী আমেরিকার অনেক বাসিন্দাও। পণবন্দীদের মধ্যে অনেকের মৃত্যু হয়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে। এই আবহে ট্রাম্পের হুঁশিয়ারিকে যুদ্ধ ঘোষণার ইঙ্গিত বলে মনে করছেন অনেকে। ট্রাম্পের দাবি, আমেরিকার বাসিন্দাদের বন্দী করে ঠিক কাজ করেনি হামাস। হামাসের কবল থেকে আমেরিকার বাসিন্দাদের মুক্তির জন্য জো বাইডেনের জামানায় কয়েক মাস ধরে চেষ্টা চলছে। বেশ কিছু ইতিবাচক পদক্ষেপও করা হয়, কিন্তু শেষ পর্যন্ত বেঁকে বসে হামাস। প্রস্তাবিত ব্যবস্থায় রাজি হয়নি ইসরায়েলও, ফলে আলোচনা ব্যর্থ হয়। ইসরায়েল হামাস যুদ্ধে আমেরিকা বারবারই বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারকে সব রকম সাহায্য করেছে। তবে প্রকাশ্যে প্রথম থেকেই যুদ্ধ থামাতে উদ্যোগী হয়েছে বাইডেন প্রশাসন। পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েল সরকার এবং হামাসের প্রতিনিধিদের বৈঠকও হয়েছে। সাময়িক যুদ্ধবিরতির ঘোষণাও হয়।
তবে পরে আবার দেখা গিয়েছে যুদ্ধবিরতির শর্ত ভেঙে একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়েছে। প্রায় 15 মাস কেটে গেলেও এখনও যুদ্ধ থামেনি। যে কোনো দেশকে ধুলোয় মিশে দিতে সক্ষম কিমের যে ক্ষেপণাস্ত্র, হাত পা কাঁপছে পশ্চিমাদের। উত্তর কোরিয়ার সামরিক শক্তির আরেকটি বিস্ময়কর উদ্ভাবন বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। কিম জং উনের নেতৃত্বে উত্তর কোরিয়া এমন এক ক্ষেপণাস্ত্র উদ্ভাবন করেছে যা শব্দের তুলনায় 12 গুণ বেশি গতিতে ছুটতে সক্ষম। এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইতিমধ্যেই পশ্চিমাদের মনে তীব্র শঙ্কা সৃষ্টি করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যখন দক্ষিণ কোরিয়ার সিউলে বৈঠকে ব্যস্ত, ঠিক তখনই উত্তর কোরিয়া শক্তি প্রদর্শনের জন্য নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। পিয়ং ইয়ং থেকে ছোড়া এই মাঝারি পাল্লার মিসাইল যেন মুহূর্তেই প্রমাণ করল তাদের শক্তির গভীরতা। বিশ্লেষকরা বলছেন, কিমের এই ক্ষেপণাস্ত্র শুধু একটি প্রযুক্তিগত মাইল ফলকই নয়, বরং এটি পশ্চিমাদের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক চরম হুমকি। উত্তর কোরিয়ার দাবি, তাদের এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিমেষে শত্রুর যে কোনো টার্গেট ধ্বংস করতে সক্ষম। এটি শব্দের চেয়ে 12 গুণ বেশি গতিতে ছুটতে পারে, যা রাডারের চোখ ফাঁকি দিতে অত্যন্ত কার্যকর। 1500 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তু আঘাত করার ক্ষমতা সম্পন্ন এই ক্ষেপণাস্ত্র কার্বন ফাইবার এবং উচ্চমানের উপাদান দিয়ে তৈরি। এটি অ্যালুমিনিয়ামের চেয়েও মজবুত এবং তুলনামূলক হালকা। এ প্রযুক্তি রাডারের নজর এড়িয়ে শত্রুকে আঘাত হানতে সক্ষম, যা পশ্চিমাদের আতঙ্ক আরও বাড়িয়েছে। বিশ্লেষকদের ধারণা, এমন অত্যাধুনিক প্রযুক্তি উদ্ভাবনে উত্তর কোরিয়াকে সহায়তা করতে পারে রাশিয়া, কারণ এই ধরনের প্রযুক্তি বর্তমানে শুধুমাত্র রাশিয়া, চীন এবং যুক্তরাষ্ট্রের কাছে বিদ্যমান। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ক্ষেপণাস্ত্র উৎপাদন অত্যন্ত জটিল এবং এতে ব্যবহৃত উপকরণ প্রতিকূল পরিস্থিতি সহ্য করতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটি শুধু গতি ও পাল্লার দিক থেকে ভয়ঙ্কর নয়, এর ফ্লাইট অ্যান্ড গাইডেন্স কন্ট্রোল সিস্টেম অত্যাধুনিক, যা এটি আরও সুনির্দিষ্টভাবে লক্ষ্যভেদ করতে সক্ষম করে। হাইপারসনিক প্রযুক্তির এমন উন্নতি শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য নয়, বরং এটি কৌশলগতভাবে উত্তর কোরিয়ার প্রতিপক্ষদের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, এমন ক্ষেপণাস্ত্র ঠেকানোর মতো প্রতিরক্ষা ব্যবস্থা পশ্চিমাদের কাছে এখনও অপ্রতুল। শব্দের চেয়ে কয়েকগুণ বেশি গতিতে ছোটার কারণে রাডার শনাক্ত করতে পারলেও এটি ধ্বংস করা প্রায় অসম্ভব। পিয়ং ইয়ং এত অল্প সময়ে কিভাবে এ প্রযুক্তি অর্জন করল? কিমের এই ক্ষমতা কি শুধু প্রতিরক্ষা, নাকি এটি বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রণের নতুন চিত্র আঁকছে? তো প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? আমেরিকার যে কোনো উস্কানির জবাবে পাগলাটি কিম কি এই ভয়ঙ্কর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পশ্চিমা বিশ্বকে কাঁপিয়ে দেবে? আপনার মূল্যবান মতামত দিন এবং শেয়ার করুন।